আমি কি আপনাকে ছুঁয়েছি মিস? আপনি কাঁপছেন কেন? Why are you giving me negative vibe? ছায়া একটা ঢোক গেল, বলে কি সে পাগল হয়ে গেল না তো আবার? কি হলো মিস? আপনার মোবাইল কোথায়? এদিকে দিন দেখি। ছায়া একটু ভড়কে গেল। সে কোনো কথা না বলে অরণ্যের হাতের বইটা নিতে চাইল, কিন্তু অরণ্য বেশ শক্ত করে বইটা ধরে রেখেছিল। অরণ্য ছায়ার এই মৌনতা দেখে অরণ্য বলল, আপনার কাছে কিছু জানতে চেয়েছি আমি। আপনার মুখে কি কিছু হয়েছে? এদিকে আসুন তো দেখি। অরণ্যকে কাছে আসতে দেখে ছায়া হাতের বইটা জোর করে টেনে নিয়ে দ্রুত পায়ে লাইব্রেরি ত্যাগ করলো। অরণ্য বেশ মজা পেল মেয়েটাকে ভড়কে দিতে পেরে। সে ঠোঁট চেপে হাসলো। ছায়া দ্রুত পায়ে মাঠে গেল নীলা আর মেঘার কাছে। কি রে ছায়ু, এইভাবে হাঁপাচ্ছিস কেন? নীলা কৌতূহলী হয়ে জানতে চাইল। হ্যাঁ রে ছায়া, নীলু ঠিক বলেছে। কি হয়েছে রে, বই পেয়েছিস? মেঘার উদ্বিগ্নতা যেন চোখে মুখে উপচে পড়ছে। ছায়া ওদের একটু আগের ব্যাপারে কিছু বলল না, খানিকটা আমতামতা করে বলল, আরে বইটা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছিলাম, চল ফুচকা খেয়ে আসি, অনেক দিন খাই না। মেঘা আর কিছু আমলে নিল না, নিজের আনন্দটা প্রকাশ করেই ফেলল। মেঘা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আজ তোদের আমি ট্রিট দেবো, আর একটা কথাও বলবো। আর নীলা কিছুটা আঁচ করতে পারলেও মেঘার থেকে শোনার অপেক্ষা করল। ছায়া আর নীলা প্রশ্নবিদ্ধ নয়নে শুধালো, কি হয়েছে বল না, এখনই বল না, আমায় আর তর সইছে না। মেঘা রয়ে শয়ে ওদের ফুচকার দোকানে নিয়ে গেল। ওরা গোল হয়ে বসলো একটা টেবিলে। ছায়া আর নীলার চোখে মুখে আগ্রহ খেলা করছে। মেঘা 3 প্লেট ফুচকার অর্ডার করেছিল। মেঘা গলা পরিষ্কার করে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে অভিকের সাথে, পরীক্ষার পরই এঙ্গেজমেন্ট। এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করলো। ছায়া আর নীলা কি প্রতিক্রিয়া করবে ভুলে গিয়েছে। মেঘা ওদের মুখের ওপর চুটকি বাজাতেই ওদের হুঁশ আসে আর ওরা চিৎকার দিয়ে ওঠে, ইয়াহু, আমাদের নেকারানির বিয়ে! কতদিন পর বিয়ে খাবো। এই মেঘা, জিজুর সাথে দেখা হবে কবে? করাবি কবে বল? পকেট খালি করানোর একটা ব্যাপার স্যাপার আছে। নীলা চোখ টিপ দিয়ে বলল। ছায়া খিলখিল করে হাসতে লাগলো। মেঘাও সায় জানালো যে সেও তাদের সাথে আছে। হবু জামাই বলে সে ছাড় দিবে না। হাসি ঠাট্টায় জমে উঠল পরিবেশ। খাওয়া দাওয়া শেষে মেঘা চলে গেল। ছায়া নীলাও বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হেঁটে একটু সামনে এগোতেই একজন ডেকে ওঠে, হেই মিস ঝকরাটেওয়ালি, ইয়েলো ড্রেস। নীলা ভ্রু কুচকে তাকালো। তাকিয়েই ডাকছে সে বুঝতে পারছে, কারণ সে আজ হলুদ ড্রেস পরেছে। ছেলেটিকে চেনার চেষ্টা করতে সেই দিনে ধাক্কা দেওয়া ছেলেটার কথা মনে পড়ল। আজ ছায়ার সাথে আছে। আজ খুব ঝগড়া লাগবে, পারলে গণধোলাই দেবে বেশি বাড়াবাড়ি করলে। এইসব ভাবতে ভাবতে ছেলেটি তার সামনে এসে দাঁড়ালো। আমি আকাশ চৌধুরী, এইবার ইঞ্জিনিয়ারিং 3য় বর্ষের ছাত্র। নাইস টু মিট ইউ ম্যাডাম। আপনার নামটা জানতে পারি? নীলা কথা বলতেই চাইল না। আমার নাম দিয়ে কাম কি? ফুট! নীলা মুখ ভেঙচি দিয়ে দিল একটা। ছায়া নীলার এই ব্যবহার দেখে সে নিজেই পরিস্থিতি ঠিক করলো। ছায়া একটা হাসি দিয়ে আকাশকে বলল, কিছু মনে করবেন না, ও একটু ছেলে মানুষ টাইপের। আকাশ একটা মুচকি হাসি দিয়ে বলে, ব্যাপার না। আপনাদের পরিচয়? আমার নাম কমলিনী ছায়া, আর ওর নাম মুনতাহা নীলা। আমরা এইবার মেডিকেল 3rd ইয়ারের স্টুডেন্ট। আকাশ ছায়ার নাম শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিছু মনে করার চেষ্টা করলো, পরে আবার নিজেকে সামনে নিয়ে বলল, ওয়াও, নাইস নেম। তাহলে তো দেখছি আমরা সেম ইয়ারে। ইনশাল্লাহ আবার দেখা হবে। যাচ্ছি, ভালো থাকবেন। নীলা খালি একটু ঠোঁট বাঁকালো আকাশের পানে চেয়ে। আকাশ তৎক্ষণাৎ নীলাকে একটা চোখ টিপ দিয়ে প্রস্থান করলো। এই ছায়া, দেখলি ছেলেটা আমাকে চোখ টিপ দিল? এত ভালো করে কথা বলার কি আছে, কি দরকার ছিল? কই ভাবলাম আজ একটু তুই সাথে আছিস, দুজন মিলে ঝগড়া করব, তা না করে উল্টো করলি। কি সুন্দর করে কথা বললি। নীলার আগে দুঃখে ফুঁসতে লাগলো। তার প্রাণপ্রিয় বান্ধবীও তাকে বুঝলো না। এত এত দুঃখ সে কোথায় রাখবে। ছায়া এইদিকে অন্য কিছু ভাবছে। আকাশের চেহারাটা খুব চেনা চেনা লাগছে, কারো চেহারার সাথে খুব মিল আছে। নীলার বকবকে ছায়া আর কিছু ভাবতে পারলো না। নীলাকে নিয়ে রিকশায় উঠে বাসায় রওনা দিল। পরীক্ষা কেমন দিচ্ছিস? মীরা বেগম ফোন করে জানতে চাইলেন। ছায়া মলিন স্বরে বলল, ভালো। বাসায় কবে আসছিস? ছায়া যেন মোবাইলটা রাখতে পারলই হাফ ছেড়ে বাঁচে, কোনো মতে উত্তর দেয়, আর পরীক্ষার পরে।
দেরি না করে ফোনটা চট করে কেটে দেয়। ফোনটা রেখে ছায়া গোসল করতে গেল। তার মা একটাবার কেন জানতে চায় না সে কেমন আছে? খালি পরীক্ষা, ক্যারিয়ার, সম্মান এসবের জাতাকলে যে সে পিষে যাচ্ছে, সে খবর কি কেউ রেখেছে? কেউ না। অরণ্য ছায়াকে কল দিয়ে যাচ্ছে, বাট কেউ রিসিভ করছে না। গোসল করে বের হয়ে দেখে অরণ্যের 4টা মিস কল। ছায়া একটু ঘাবড়ালো, তখনই আবার কল আসলে সে সাথে সাথে রিসিভ করে। আপনি কোথায় মিস? কাইন্ডলি একটু কেবিনে আসুন। এটা বলেই ফোন কেটে দেয়। ছায়া ভাবতে লাগলো কি এমন হলো যে এত জরুরি তলব। অরণ্যের কণ্ঠে ছিল রাগ। ছায়ার একটু ভয় লাগলো, সে কি এমন করলো? ছায়া জলদি রেডি হয়ে হসপিটালে গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। কিছুটা গম্ভীর হয়েই বলল অরণ্য। তা মিস, এইসব আবার কবে থেকে চলছে আপনার প্রেম লীলা? ছায়া কিছুই বুঝতে পারছে না সে আবার প্রেমে কবে থেকে করছে। যদি করেও থাকে তবে অরণ্যের সমস্যা কোথায়? আমি আপনার কথা বুঝতে পারছি না স্যার। কিছুটা গম্ভীর হয়েই বলল ছায়া। অরণ্য এবার আসলো ছায়ার কাছে, খুব কাছে। অরণ্যের নিঃশ্বাসের উত্তাপ ছায়া অনুভব করতে পারছে। ছায়া পিছালো, মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। কিপ ডিস্টেন্স স্যার। অরণ্য তাচ্ছিল্য হাসলো। আপনার প্রেমিক আপনাকে খুঁজতে এসেছিল। ছায়া চমকে ওঠে, তাকে কেউ খুঁজছে? ছায়া অরণ্যের দিকে এইবার তাকালো আর জানতে চাইল কে। মিস্টার আহান হক। ছায়া যেন এই নামটা শোনার জন্য প্রস্তুত ছিল না। সে এইখানে কেন আসবে? আবার কোন বিপদ আসছে তার সামনে? ছায়াকে মৌনতায় অবলম্বন করতে দেখে অরণ্য এবার ছায়াকে বলল, মিস ছায়া, প্রেম করবেন হসপিটালের বাইরে, ক্যাম্পাসের ভেতরে এইসব চলবে না। এটা লাস্ট ওয়ার্নিং, মনে থাকে যেন। কিছুটা চিল্লিয়েই বলে অরণ্য। ছায়া কেঁপে ওঠে। সে অরণ্যকে রাখতে দেখে আর কিছু বলল না। সে কেন অরণ্যকে কৈফিয়ত দিতে যাবে? কখনো দিবে না, কখনো না। ছায়ার এরকম নীরবতা অরণ্যের ভালো লাগছে না। মেয়েটা কেন নিজে থেকে কিছু বলে না? এই যে সে তাকে এত রাগ দেখাচ্ছে, তার বদলে ছায়ার দরকার কিছু একটা বলা, বিষয়টা ক্লিয়ার করা। অবশ্য সেসব এমনিতেও জানতে পারবে। ইউ ক্যান গো। অরণ্য বেশ বিরক্ত হয়েই বলল। ছায়া এই কথাটারই অপেক্ষায় ছিল, সাথে সাথেই বেরিয়ে যায়। সময় স্রোতের ন্যায় চলতে থাকে। সময় স্রোতের মতোই মানুষের জীবন বহমান। দেখতে দেখতেই পরীক্ষা প্রায় শেষের পর্যায়ে, আর মাত্র একটা পরীক্ষা বাকি। এক্সাম হলে গিয়ে নিজের সিটে বসে ছায়া। কাল বেশ রাত অবধি পড়েছে সে, তাই আজ একটু মাথাটা ধরা। ঘুম মাত্র 2 ঘন্টা হয়েছে। অহনা ক্লাসরুমে প্রবেশ করেই একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ছায়ার পানে। ছায়া দেখেও যেমন দেখলো না। বেল বেজে গিয়েছে। বেল বাজতে অরণ্য রুমে প্রবেশ করে খাতা আর প্রশ্ন হাতে নিয়ে। ছায়ার কেন জানি অস্বস্তি লাগছে। অরণ্যের সাথে সেই দিনের পর আর কথা হয়নি। প্রায় 15 দিন হতে চলল। অরণ্য রুমে প্রবেশ করেই ছায়ার দিকে ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটা কি রাতে ঘুমায় না? আজ কেমন জানি কিঞ্চিত অসুস্থ লাগছে। একদমই নিজের যত্ন নেয় না। এইটা ভাবতে অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা তার কথা শুনবেও না। তার এখন থেকে আরো কঠোর হতে হবে। যদি একটু ভয় পাইয়ে কথা শোনানো যায়। ক্লাসে আসতেই সবাই দাঁড়িয়ে সালাম দিল। অরণ্য সালামের জবাব দিয়ে বলল, আজ আমি আপনাদের গার্ড দিব, তাই ভুলেও ক্লাসে টু শব্দ করার সাহস দেখাবেন না। আমার চোখে পড়লে তাকে আর পরীক্ষা দিতে দেয়া হবে না। সবাই বেশ ভয় পেল। অরণ্য এক কথার মানুষ, সবাই জানে তার কথার হেরফের হয় না। তাই সবাই অরণ্যের সাথে সম্মতি জানালো। সবাই ক্লাসে অরণ্যের কথা মেনে পরীক্ষা দিচ্ছিল। কিন্তু হঠাৎই অরণ্য এসে ছায়ার পাশে এসে দাঁড়ায়। অরণ্য পাশে এসে দাঁড়াতে ছায়ার হাত থেমে যায়। অস্বস্তির কারণে সে লিখতে পারছে না, আর বলতেও পারছে না অরণ্যকে সরে দাঁড়াতে। অরণ্য বুঝতে পেরে গিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। আর তখনই অরণ্য বেশ শান্ত আর ভয়ঙ্কর স্বরে এক ছেলেকে বলে ওঠে, স্টপ রাইটিং, আই সেড স্টপ রাইটিং। ছেলেটি বুঝতে পেরে কাঁপা স্বরে বলল, আজ তাকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না, বুঝলো? প্লিজ স্যার, আর কখনো হবে না, এইবারের মতো মাফ করে দিন। আরেকজনের থেকে কপি করার সময় মনে ছিল না? আপনারা কোথা থেকে আসেন বলেন তো? কপি করে পাশ করে মানুষের কোন রোগের চিকিৎসা করবেন? এটা মানুষের জীবন মরণের বিষয়, ডাক্তারি পড়া কোনো ছেলে খেলা না। ছেলেটা মাথা নিচে দাঁড়িয়ে আছে। তার সামনে বন্ধুর থেকে একটা প্রশ্নের উত্তর জানতে গেলে তার বন্ধু শব্দ না করেই খাতা খুলে দিলে সে সেটা দেখেই লিখতে থাকে। আর এইটা অরণ্যের চোখে পড়ে যায়। অনুনয় করে আর লাভ হবে না, তাই অরণ্যকে খাতাটা দিয়ে দিল।
পরীক্ষা আর বেশি সময় ছিল না, 15 মিনিট বাকি ছিল, তাই ছেলেটার ফেল করার চান্স নেই, এটা ভেবেই স্বস্তি পেল। পুরো ক্লাস জুড়ে নীরবতা। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ছায়ার 10 মিনিট আগেই, তাই সে খাতা জমা দিয়ে মাঠে গিয়ে অপেক্ষা করছে নীলা আর মেঘার জন্য। ঠিক তখনই কেউ একজন ছায়াকে ডাকে। ডাকটা শুনে ছায়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। ছায়া ক্ষণপ্রভার ন্যায় পেছনে তাকায়। এত বছর পর সে কেন এলো? আবার তার জীবনটাকে এলোমেলো গড়ে দিতেই কি তার আগমন? কেমন আছো সুন্দরী? দাঁতগুলো বের করে একটা শয়তানি হাসি দিয়ে আহান জিজ্ঞেস করে ছায়াকে। হাতের ফুলগুলো ছায়ার দিকে বাড়িয়ে বলে, কত বছর তোমাকে দেখি না, তাই তোমাকে সারা জীবন আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করছি। তোমার মনও নিশ্চয় ছটফট করছে আমার কাছে যাওয়ার জন্য। ছায়ার শরীর রিরি করে উঠল রাগে। তার অতীত ধ্বংস করে এখন আবার তার বর্তমান জীবনটাকে শ্মশান বানাতে এসেছে। এইবার ছায়া ছাড়বে না, প্রতিশোধ নিবে। ছায়ার রাগে হিতাহিতে জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম। আহানের হাতের ফুলগুলো নিয়ে ছিঁড়ে আহানের মুখের দিকে ছুঁড়ে দিয়ে বলে, আমি আগের ছায়া নই, এইবার লাগতে এসো না, খুব খারাপ হয়ে যাবে। আহান বেশ মজা পেল। চলো আমরা একটু রেস্টুরেন্টে বসে প্রেম করি। এইটা বলেই ছায়ার হাত ধরতে নিলে ছায়া ঠাস করে একটা থাপ্পড় মারে আহানের গালে। অপমানে আহানের মুখ লাল হয়ে গেল। থমথমে মুখে ছায়াকে বলল, আজ আমি চলে যাচ্ছি, আবার আসবো। অপমানের হিসাবটা বিয়ের পর নিব। ছায়া তাচ্ছিলের হাসি দিয়ে বলে, আমার লাশও তোর মতো জানোয়ারকে বিয়ে করবে না। আহান একটা হাসি দিয়ে চলে গেল। আহান চলে যেতেই ছায়া ধপ করে মাঠে বসে পড়ে। অন্যদিকে পরীক্ষা শেষ হতেই অরণ্য করিডোরে দাঁড়িয়ে আহানের সাথে ছায়াকে কথা বলতে দেখছিল, যা তার গায়ে বেশ লাগে। নীলা আর মেঘা দৌড়ে আসে ছায়ার দিকে। তারা ছায়ার সাথে নিচে বসে পড়ে। ছায়াকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। ছায়ার শূন্য দৃষ্টিতে তাকিয়ে তাদের দিকে। ছায়ার কিছু বলতে ইচ্ছে করছে না, তার শান্তি চাই, একটু শান্তি। অরণ্য আসে ছায়ার কাছে। ছায়া নিচে তখনও বসেছিল। অরণ্য নীলা আর মেঘাকে বলে, নীলা আর মেঘা, আপনারা চলে যান বাসায়, আমার ছায়ার সাথে দরকার আছে। নীলা আর মেঘা রাজি হচ্ছিল না, তাদের মন সায় দিচ্ছে না কিচ্ছু। কিন্তু মেঘা কিছু একটা ভেবে নীলাকে নিয়ে গেটের দিকে এগোয়। আজ মেঘা নীলার সাথে যাবে তাদের ফ্ল্যাটে। উঠুন মিস ছায়া, আসুন আমার সাথে, আপনার সাথে বিশেষ দরকার আছে। তেজের সাথে ছায়া সাথে সাথেই উত্তর দেয়, যাব না আমি আপনার সাথে, চলে যান এখান থেকে। ছায়ার কণ্ঠে অগ্নি ঝরছে যেন। অরণ্য আর ছায়ার সম্মতির আশা করলো না। ছায়ার এক হাত ধরে টানতে টানতেই নিয়ে যায় অরণ্যের গাড়ির দিকে। ছায়াকে গাড়ির কাছে এনে ছায়াকে বসতে বলে। ছায়া নাকচ করে দেয়, সে যেতে রাজি না কোনোভাবেই। অরণ্য ছায়াকে জোর করে গাড়িতেই বসালো। ছায়া কাঁদতে লাগলো। তার উপর সবাই কেন জোর জবরদস্তি করবে? ওয়াই? ছায়াকে অরণ্য নিয়ে গেল একটা নদীর পাড়ে। ছায়ার সূক্ষ্ম দৃষ্টি পরখ করলো সব। তাকে এইখানে কেন আনলো অরণ্য? অরণ্য তার সাথে উল্টাপাল্টা কিছু করবে না, এতটুকু জানে। ছায়ার নিজেরও মনে হচ্ছে সব ক্লিয়ার করা উচিত। আর কতদিন এইভাবে? বলুন কি কথা, আমায় বাড়ি যেতে হবে। গাড়ির ভেতর থেকে ছায়া জানতে চাইল। অরণ্যের যেন আজ ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই মেয়েটার জন্য সে দেশ পরিবার সব ছেড়েছিল, তবু মেয়েটার মনে একটু জায়গা করতে পারেনি। সে কি এতটাই তুচ্ছ? আমাকে কেন ভালোবাসলেন না ছায়া করি? এই যে আমার হৃদয়ে বাসনার তীব্র বহিঃশিখা চলছে, আমি যে পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। পরে কিন্তু সেই ছাই কোনো একটা দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে বহুদূর, আফসোসবিহীন কিছুই রইবে না। ছায়া নির্লিপ্ত, কম্পনহীন। তার ভিতরে যেন কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। খুব গোপনে তার শূন্য হৃদয়ে হাহাকারে জেগে উঠল। এতদিন এই ভয়টাই পাচ্ছিল। অরণ্য এতদিন ছায়াকে অরণ্যের উপস্থিতির সাথে খাপ খাওয়াচ্ছিল, মানিয়ে নিচ্ছিল। আজ আহানের সাথে ছায়াকে দেখে অরণ্যের যেন ধৈর্যের ভাত ভেঙে গেল। এইভাবে অরণ্যকে সামলানো মুশকিল হবে। একমাত্র প্রাণ ভাইয়া পারে সব আটকাতে। প্রাণ ভাইয়াকে যে করেই হোক ফোন দিতেই হবে। ছায়া বিচলিত হয়ে হাতরে ব্যাগ থেকে ফোন বের করলো। যেই না ফোন দিতে যাচ্ছিল, অরণ্য তৎক্ষণাৎ ছায়ার ফোনটা নিয়ে সুইচ অফ করে দিল, সাথে নিজের ফোনটাও। এইবার ছায়া ঘাবড়ে গেল। আমাকে নামিয়ে দিন, লক খুলুন গাড়ির, আমি একাই চলে যাব। আমি অনুভূতি শূন্য, আগেও বলেছি এখনো বলছি, আমাকে একা ছেড়ে দিন। আমার পেছনে সময় কেন নষ্ট করছেন? আচ্ছা তাই, আপনি অনুভূতি শূন্য? দেখি তো একটু। অরণ্যের হাব ভাব একদম ভালো ঠেকছে না ছায়ার। ছায়ার ডোর খোলার চেষ্টা করলো। অরণ্য ছায়ার কাছে আসলো, মুখোমুখি হলো। ছায়ার মুখের উপর তপ্ত নিঃশ্বাস পড়ছে। ছায়া শিহরিত হলো। অস্বস্তির মাত্রা ক্রমে বাড়ল। বুকের ভেতরে হাঁপড়ের ন্যায় ওঠা নামাও করছে।
অরণ্য আরও কাছে গেল ছায়ার। ছায়া হাত দিয়ে সরাতে চাইল অরণ্যকে। অরণ্য ছায়া হাত দুটো ধরে পেছনের সিটের সাথে আঁকড়ে ধরল। এরপর ছায়ার মুখের উপর ফু দিল, গলার কাছে খুব কাছে মুখ নিল, সেইখানেও একটা সুদীর্ঘ ফু দিল। ছায়াকে নতুন অনুভূতির সাথে পরিচয় করাচ্ছে, কানের কাছে ফিসফিস করে বলল, কে বলল আপনি অনুভূতিহীন? এই যে আমার ভেতর যা হচ্ছে আপনার ভেতরেও তা হচ্ছে। বন্য অনুভূতিরা রক্তের প্রতি শিরায় শিরায় চলাচল করছে। এই যে দেখুন আমার হার্টবিটের আওয়াজ। ছায়াকে অরণ্যের বুকের কাছে নিয়ে গেল। ছায়ার কান অরণ্যের সুঠাম বক্ষের সাথে চেপে ধরল। ছায়া অরণ্যের হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজ বেশ শুনতে পাচ্ছে। এইবার অরণ্য নিজের কান ছায়ার হৃৎপিণ্ডের কাছে নিতেই ছায়া চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। নিঃশ্বাসের মাত্রা না চাইতেও তীব্র হতে তীব্রতর হচ্ছে। ছায়া আর নিতে পারছে না। অরণ্য বেশ মনোযোগ দিয়ে শুনতে লাগলো প্রিয়তমার হৃৎপিণ্ডের লাভ ডাব ধ্বনি। ছায়া হাত দুটো ছাড়াতে চাইছে, ততই যেন অরণ্য শক্ত করে ধরল তার হাত। অরণ্যের নজর যায় ছায়ার তীরে তীর করে কম্পনরত ঠোঁটের দিকে। অরণ্য একবার ঢোক গিল। আজ যদি সে একটু অবাধ্য হয় খুব বেশি ক্ষতি হয়ে যাবে কি? প্রিয়তমা অধরসুধার অমৃত সে একটু হলেও পান করতে চায়, তাতে তার মৃত্যু হলেও সানন্দে গ্রহণ করবে। ছায়া অরণ্যকে ডাকল, তাকে ছাড়তে বলল। অরণ্য যেন নিজের মধ্যেই নেই, তার চোখে মুখে অন্যরকম নেশা। মাদকাপূর্ণ এই চোখ দুটির সেই চাহনি সে আর নিতে পারছে না। এটা কেমন দম বন্ধকর করা অনুভূতি। সে মুক্তি চায়। হতপ্রায় ছায়া বাকরুদ্ধ হয়ে গেল। আমাকে ছেড়ে দিন প্লিজ। ছায়ার দ্রুততম নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে তার বক্ষ ওঠানামা করছে। অরণ্য সেই দিকে একবার তাকিয়ে মুখ ওকে ঘুরিয়ে ফেলল। সে নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে বুক ফুলিয়ে একটা শ্বাস নেয়। না, আর পারছে না। ছায়াকে অরণ্য ছাড়াতেই ছায়া সজোরে অরণ্যকে থাপ্পড় মারে। অরণ্য এই প্রিয়তমার সমস্ত আঘাত সয়ে নিতে পারবে। সেই রাতে তার বুকের বাম পাশে বেশ যত্ন করে আঘাত করতে দিয়েছিল ছুরি দিয়ে। এই থাপ্পড় তার গায়েই লাগেনি। সে হাসে ঠোঁটে দিয়ে। ইস, কতটুকু দুঃখ মিশে আছে সেই হাসিতে। ব্যথা তো তার চাহনি। ছায়া ঠোঁট কামড়ে কান্না থামানোর বৃথা চেষ্টা চালায়। আমাকে মুক্তি দিন ডক্টর অরণ্য চৌধুরী, আমি যা সইতে পারছি না। অরণ্যের রাগ বেশ হলো এইবার। তাই মেয়েটাকে সে ভালোবাসে। এই মেয়েটাকে এসে ভালোবাসে। ছায়া যেই দিন বলবে সেই দিনই তাকে সসম্মানে পুরো শহরে জানিয়ে তার প্রণয় রাজ্যের রানী বানিয়ে নিয়ে যাবে। ছায়া কি করে বলবে তার ভয়ঙ্কর অতীতের কথা? ছায়া এবার নিজেই চলে যাবে। আগের বার অরণ্য গিয়েছিল, এবার ছায়াই যাবে। ছায়া এবার অরণ্য ডাকলেও আসবে না। আগে এখান থেকে বেরোতে হবে। আপনি যা চেয়েছিলেন তা পেয়েছেন, এইবার আমাকে যেতে দিন। আমি আপনাকে চেয়েছি ছায়া করি, আমি পেলাম কোথায় আপনাকে? দিয়ে দিন আপনাকে, দেখে নিন খুব যত্নে আগলে রাখবো। ধরনের সর্বসুখ আপনার ওই দুটো চরণে এনে দেব। ছায়া কি করবে এবার? কতবার ফিরিয়ে দেবে এই ভয়ঙ্কর প্রেমিককে? ছায়া গাড়ি জানালা দিয়ে বাইরে তাকালো। চারিদিকে শুনশান নীরবতা। আহান কেন এসেছিল? আহান আসলে আপনার কি? অরণ্য এবার বিনা বজ্রপাতে হুঙ্কার ছুলো ছায়ের দিকে। কেন এসেছিল জানতে চাইছি। ছায়া অনেক শান্ত স্বরে জবাব দিল, আমরা বিয়ে করছি। অরণ্য যেন কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কর্ণগহ্বরে যেন কেউ গলিত সীসা ঠেলে দিয়েছে। মনের কোণে জ্বলে উঠল বন্যির মশাল। আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। নীলা বারবার ঘড়ি দেখছে। 4 ঘন্টা হয়ে গেল, এখনো ছায়ার কোনো খবর নেই। মেঘা ছায়ার আসার অবধি অপেক্ষা করছে। বাসায় গিয়ে শান্তি পাবে না, অস্থির লাগবে। নীলা আর মেঘা বেশ চিন্তায় পড়ে গেল। অরণ্য ভাইয়া এইবার আবার আগের মতো হয়ে গেলে বেশ ঝামেলা পোহাতে হবে ছায়াকে। এইবার তো আমরা কেউই দমাতে পারবো না। ভাইয়া সে ফাইনাল ইয়ারে থাকতে এমন করতো। মেঘা বেশ চিন্তিত হয়ে বলল, নীলাও কোনো উপায় খুঁজে পাচ্ছে না, কি করবে? প্রাণ ভাইকে একটা কল দিলে কেমন হয়? নীলা তৎক্ষণাৎ প্রাণকে কল লাগায়। 2 বার রিং হয়ে থেমে গেল। অপর পাশ থেকে রিসিভ হলো না। নীলা কি করবে বুঝতে পারছে না। ঠিক 10 মিনিট পর প্রাণ ব্যাক করে নীলার সাথে সাথে ফোন ধরে উদ্বিগ্ন স্বরে প্রাণকে সব খুলে বলে, তুমি এখন আমাকে বলছো এত কিছু হবার পরে? ভাইয়া, আমার কি করব বুঝতে পারছি না। আসলে অরণ্য ভাইয়া যে হঠাৎ করে গায়েব হয়ে যাবে ছায়াকে নিয়ে ভাবতে পারিনি। আর ছায়ার ফোন অফ বলছে। আচ্ছা, চিন্তা করো না, অরণ্য ছায়ার কখনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি হতেও দিব না। ফোনটা কেটে অরণ্যকে ফোন দেয় প্রাণ। অরণ্যের ফোন সুইচ অফ বলছে। প্রাণ চেম্বার থেকে বের হয়ে অভিককে ফোন দেয়। অভিক সলিমুল্লাহ মেডিকেলে আছে, সে এইখানেই জয়েন করেছে।
প্রাণ ফোন দিয়েই সব বলতে সে বেশ চিন্তায় পড়ে যায়। রাগের বশে ভুল স্টেপ আবার না নিয়ে নেয়। প্রাণ অরণ্যের লোকেশন ট্রেস করানোর চেষ্টা করলো, পাওয়া গেল তাকে। সে ব্যাক করছে, বুঝতে পারলো এইবার ঘটনা অরণ্য আসলেই বোঝা যাবে। অরণ্য ছায়াকে বাড়ির সামনে নামিয়ে দিল, কোনো কথাই আর কেউ বলল না কারোর সাথে। ছায়া থমথমে মুখ নিয়ে রুমে প্রবেশ করলো। ছায়াকে দেখে নীলা আর মেঘা দৌড়ে আসলো। নীলা আর মেঘার চোখে মুখে কৌতূহল। এই ছায়া, ঠিক আছিস? বল না, অরণ্য ভাইয়া তোকে কোথায় নিয়ে গিয়েছিল? তোর সাথে খারাপ ব্যবহার করেনি তো? নীলা সন্দিহান স্বরে বলল। মেঘা ছায়ার চোখে শুকিয়ে যাওয়া পানি দেখে তার নিজের ওড়না দিয়ে ছায়ার মুখটা মুছে দিল। ছায়ার এলোমেলো চুলগুলো গুছিয়ে ছায়াকে ধরে নিয়ে বিছানায় বসা। এই নীলা, ছায়ার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো, জলদি। নীলা দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে ছায়ার সামনে ধরে। ছায়া ঠক ঠক করে পুরো গ্লাসের পানিটা শেষ করে। আহান এসেছিল, সে আমাকে বিয়ে করতে চায়। ডক্টর অরণ্য চৌধুরী তা দেখে আমাকে নিয়ে গিয়েছিল। কোথায় নিয়ে গিয়েছিল জায়গার নাম জানি না, বেশ দূরে, নদীর পাড়ে। আশেপাশে জঙ্গল ছিল, মানুষের যাতায়াত বেশ কম। নীলা আর মেঘা বিস্মিত হয়ে গেল আহানের কথা শুনে। এইবার উপায় কি ভেবেছিস ছায়া? আমরা তোকে একা ছাড়ছি না, আমরা সাথে আছি। এইবার আহান তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আর আহানকে ভয় পাই না। এইবার ওর বিচার আমি নিজের হাতে করব। কালো অধ্যায় যখন আমার উন্মোচিত হতে চাচ্ছে, আমি সাহসিকতার সাথে এর মুখোমুখি দাঁড়াবো। তবে এর আগে অরণ্য চৌধুরী থেকে অনেক দূরে যেতে হবে। আমি বাড়ি চলে যাব কাল সকালেই। অরণ্য ভাইয়া তোকে ভালোবাসে ছায়া, কেন মেনে নিচ্ছিস না? এতটাও কঠোর হোস না। আর কত নিজের মনের সাথে যুদ্ধ করবি? অনেক তো হলো। নীলা ব্যথাতুর কণ্ঠে বলল। ছায়া নিশ্চুপ হয়ে গেল। তার কাছে উত্তর নেই। তার পরিবারকে কি বলবে? আবারও এক কলঙ্ক গায়ে লাগাতে পারে না সে। অরণ্য নিজেদের পুরনো বাগান বাড়িতে এসে সেই যে বাগানের দোলনায় বসলো, রাত বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে, কিন্তু অরণ্যের ওঠার নাম নেই। এক দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে আছে। আজ আকাশের দিকে চাঁদ নেই। চারিদিকে ঘন কালো অন্ধকার, যেমন আধার তার মনে ছেয়ে আছে, ঠিক তেমন। ছায়া করি, আপনাকে পাবার এক তীব্র আকাঙ্ক্ষা আমার হৃদয়ে আর আত্মায় জন্ম নিয়েছে। সেই আকাঙ্ক্ষা থেকে আপনাকে মুক্তি দিতে আমি চলে গিয়েছিলাম, কিন্তু দেখুন আমি ভালো নেই। আবারও এসেছি আপনার দ্বারে। খুলে দিন আপনার মনের দ্বার। কে বলেছে পুরুষ কাঁদে না? তারাও কাঁদে। অতি কষ্টবিহীন পুরুষ কাঁদে না। পুরুষের কান্না ভয়ঙ্কর। কারো কান্না দেখা যায়, কারো কান্না দেখা যায় না। খুব নীরবে সঙ্গোপনে কাঁদে। অরণ্যে চোখের কোণে চিকচিক করছে স্বচ্ছ অশ্রুর কণা। কি ব্যথা তোর তার দৃষ্টি! প্রাণ হন্তদন্ত হয়ে অরণ্যকে খুঁজল। অবশেষে তার বাগান বাড়ি এলো। সে জানে কোথাও খুঁজে পাওয়া না গেলেও অরণ্য কোথায় যেতে পারে। প্রাণ নিঃশব্দে অরণ্যের কাঁধে হাত রাখলো। অরণ্য বুঝলো এটাকে। ভালোবাসিস তাই না? অরণ্য নিশ্চুপ থাকলো। ভালোবাসা প্রকাশ করার জন্য অনেক সময় কয়েকটা শব্দ যথেষ্ট নয়। বিয়ে করে ফেল তাকে। না মানলে কি করা উচিত তোকে নিশ্চয়ই বলে দিতে হবে না? অনেক তো হলো মন জয় করার চেষ্টা, এইবার দেখিয়ে দে তুই কে। অরণ্য এবার ভালো করে চাইলো প্রাণীর দিকে। এই শান্তশিষ্ট ছেলেটা তাকে কি ভয়ঙ্কর প্ল্যান দিচ্ছে ভাবা যায়? আগে আহানের একটা ব্যবস্থা করি, বড্ড বার বেড়েছে। আমার আহানকে নর্মাল লাগে না, কিছু একটা তো আছে। আগে আহানের সম্পর্কে সব বের করতে হবে। এর আগের বার ছেড়ে দিয়ে ভুল করেছিলাম। প্রাণও সম্মতি জানায়। বিষয় বিগড়ে যাবার আগে যা করার করতে হবে। প্রাণ আশিককে কল দেয়। আশিক ফোন ধরতে অতি সন্তর্পণে বলে, হ্যালো আশিক, আহানের বিষয়ে সব বের করে সব ইনফরমেশন অরণ্যকে মেইল করে দিস। আচ্ছা দোস্ত, আমি খবর নিচ্ছি। আহান আবার কিছু করেছে? পরে সব বলছি। আহান যাতে টের না পায়, খেয়াল রাখিস। প্রাণ আশিককে সাথে কথা শেষ করে অরণ্যকে একবার দেখে নিল। ছেলেটাকে একা ছেড়ে যাওয়া ঠিক হবে না। আজ অরণ্যের সাথে এখানেই থেকে যাবে। কল করে অরণ্যের মাকে ফোন করে জানিয়ে দিল আজ অরণ্য আর সে বাগান বাড়িতে থাকবে। ছায়া এইদিকে সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। কাল সকাল সকাল বেরিয়ে পড়বে। এক্সাম শেষ, 13 দিনের ছুটি আছে। কয়েকদিন থেকে আসা যাবে। অরণ্যের নজর থেকেও দূরে দূরে থাকা যাবে।
আহানের বিষয়টা তাকে ভাবাচ্ছে। বাড়ি গিয়ে কিছু একটা করতে হবে। নীলার মনটা আজ বেশ খারাপ। ছায়া চলে যাবে এতগুলো দিনের জন্য। নীলা একা একা এখানে থাকবে না, তারও বাসায় যেতে হবে। ছায়া একা সব সামলাতে পারবে তো? নীলা এগিয়ে এসে ছায়ার সাথে তার ব্যাগ গোছাতে সাহায্য করছে গোমরা মুখ করে। ছায়া লক্ষ্য করলো নীলার মুখটা কালো হয়ে আছে। ছায়া নীলাকে টেনে নিয়ে তার পাশে বসালো। মন খারাপ কেন? আমি কি আজীবনের জন্য চলে যাচ্ছি? নীলা প্রত্যুত্তর করলো না। সে একদমই কথা বলবে না ছায়ার সাথে। কথা বলবি না? নীলা এবারও চুপ। ছায়া এবার উচ্চস্বরে বলে উঠল, তেলাপোকা, 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 তেলাপোকা। এই নীলা, তোর জামার ওইখানে। নীলা তেলাপোকার নাম শুনে না দেখেই দিল এক চিৎকার। ও মা গো, বাবা গো, তেলাপোকা, তেলাপোকা কোথায়? এই ছায়া, সরা সরা, আমি মরে যাব। ছায়া বেশ জোরেই হেসে দেয়। নীলা তাজ্জব বনে যায়। সব বুঝতে পারে তাকে এতক্ষণ এই মেয়ে বোকা বানাচ্ছিল, আর সে সুন্দর করে বোকা হচ্ছিল। নীলা এবার ভ্রুকুটি করে তাকালো ছায়ার পানে। ছায়া দাঁত দেখিয়ে হাসলো। নীলা এই ভেবেই প্রশান্তি পেল, যাক মেয়েটা হাসছে এইটাই বেশি। সে আর মন খারাপ করবে না। হয়েছে হয়েছে, বুঝেছি। যাচ্ছিস যা, ঘুরে আয়, কল দিবি বেশি বেশি। তোর বিয়ে দিয়ে দিলে কিভাবে থাকবি আমাকে ছাড়া রে মিনু? নীলা মুখটা ফুলিয়ে ফেললো। যাক বাবা, তার বিয়ে অবধি চলে গেল এই মেয়ে। তোর ভাসুর অথবা দেবরকে পটিয়ে নেব, নইলে তোর সতীন হয়ে যাব। তোর এত ভাবতে হবে না। ছায়া মাথায় হাত দিয়ে বসে আছে। নীলা তার সতীন হতেও রাজি। ছায়া নিজের ফোনটা অফ রাখলো। আজ রাতটা নীলার সাথে গল্প করেই কাটাবে। মনটা কেমন জানি অস্থির অস্থির লাগছে। খারাপ কিছু হবে না তো? রিয়াটা কেমন আছে কে জানে, অনেকদিন কথা হয় না। আর তার এত ভালো বান্ধবী, অথচ একটা ঘটনা সব পাল্টে দিল। এইবার ছায়া এর শেষ দেখতে চায়। তাকে সব খুঁজে বের করতে হবে। ছায়া সকাল 8টার দিকে রওনা দিল আশুগঞ্জের উদ্দেশ্যে। ট্রেনে যাবে, আগে কমলাপুর স্টেশন যেতে হবে। সে ব্যাগ হাতে নিয়ে বাইরে বের হলো। নীলা তাকে জড়িয়ে ধরল। সাবধানে যাবি ছায়ু, ফোন দিস পৌঁছে। ছায়া মাথা নাড়ল আর একটা সুন্দর নির্মল হাসি উপহার দিল। তাকে মেয়েটা কত ভালোবাসে সেও নীলাকে বলল, আমি সাবধানে যাব, চিন্তা করিস না। তুইও সাবধানে যাবি, তুইও সাবধানে বাড়ি যাবি। আমাকে কল দিয়ে জানাবি, আমি অপেক্ষা করব। তুই বান্ধবী যেন আত্মার টান। ছায়াকে বিদায় দিয়ে নীলা নিজের বাসায় যাবে। ছায়া একটা সিএনজি ডেকে ওইটাই বসলো। সিএনজিতে বসে তার চোখে ঘুম ঘুম ভাব চলে এলো। কাল রাতে ঘুমায়নি। নীলার সাথে কথা বলতে বলতে আর সবকিছু গোছাতেই ভোর হয়ে গিয়েছিল। আবহাওয়াটা আজ বেশি ভালো না। মনে হচ্ছে বৃষ্টি হবে। বাইরে শোষো করে হাওয়া বইছে। গাছের শুকনো পাতাগুলো উড়িয়ে যাচ্ছে বহুদূর। এটা যেমন বাতাস আর পাতার মজার খেলা। দেখি তো আমাকে কত দূরে নিয়ে গিয়ে ফেলতে পারো পাতা। বুঝি বাতাসকে এইভাবে বলছে। বাতাস নিজের দাপট পাতাকে দেখিয়ে বলবে, হতচ্ছাড়া বাদর, আমার ক্ষমতা তাহলে এই দেখো। এইটা বলে দাপটের সাথে পাতাগুলোকে অজানা উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে যায়। পাতাগুলি খিলখিল করে হেসে যাবে। মেঘগুলো ওদের খেলা দেখে হিংসে করবে। আমাকে রেখে কেমন করে খেলছে গো, আমাকে একটু খেলায় নাও না। মেঘ সাথে সাথেই অশ্রু হয়ে ঝরে পড়বে। ছায়ার তন্দ্রা ভাঙে। বাইরের গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সে ভাড়া মিটিয়ে দিয়ে দৌড়ে স্টেশনে গিয়ে ছাউনির নিচে আশ্রয় নিল। তার জামা কিঞ্চিত ভিজে গিয়েছে। আশেপাশে মানুষের কলরব। ট্রেন আসতে আরো 15 মিনিট বাকি। এতক্ষণ তাকে অপেক্ষা করতে হবে। সে আগে গিয়ে টিকিট কেটে নিয়ে আসলো। ভাগ্যিস সিট পেয়েছে, নয়তো দাঁড়িয়ে যেতে হতো। টিকিট কেটে এসে বেঞ্চে বসে তার চোখ গেল একটা কপতির দিকে। হয়তো সদ্য বিয়ে হয়েছে। ছেলেটা মেয়েটার শাড়ি কুচি ঠিক করে দিচ্ছিল আদুরে হাতে। মেয়েটার মুখে তৃপ্তির হাসি। ছেলেটা শাড়ির কুচি ঠিক করেই মেয়েটার পাশে বসলো। মেয়েটাকে নিজের বাহুমন্দনে আবদ্ধ করলো। বাইরে বোধহয় তুফান আসবে। মেয়েটার চোখে মুখে হালকা ভয় দেখা যাচ্ছে। ছেলেটা মেয়েটাকে অভয় দিচ্ছে। হয়তো বলছে, ভয় কিসের মেয়ে, আমি আছি না। ছায়া তাকিয়ে থাকলো সেদিকে নির্নিমেষ। সেই দৃশ্যতে হয়তো ছিল পেয়ে হারানো যন্ত্রণা। হুইসেল বাজিয়ে ট্রেনের আগমন ঘটল। ট্রেনের ঝিকঝিক ধ্বনি কর্ণগহ্বরে প্রবেশ করছে। ট্রেন থামলে ছায়া ব্যাগ হাতে নিয়ে গিয়ে দ্রুত ঢুকলো সন্তর্পণে। নিজের সিট খুঁজে পেতেই গিয়ে বসলো। জানালার পাশের সিট পেয়েছে সে। পাশের সিটটা খালি পড়ে আছে। সে ব্যাগটা জায়গা মতো রেখে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলো।
জানালা দিয়ে বাতাসের ঝাপটা এসে তার গা ছুঁয়ে দিচ্ছে, চুলগুলো বাতাসের তালে উঠছে, চোখে মুখে এসে পড়ছে। তখনই কেউ একজন এসে হুড়মুড়িয়ে তার পাশের সিটে বসলো। ছায়া তাকিয়ে দেখলো না। যার আশার এসেছে তার এখন একটা লম্বা ঘুমের প্রয়োজন। বেশ কিছুক্ষণ ঘুমের পর ছায়ার ঘুম কিছুটা হালকা হলে অনুভব করলো কেউ প্রগাঢ় দৃষ্টিতে তাকে দেখছে। সে চোখটা খুলে পাশে তাকাতে হকচকিয়ে উঠল। আপনি এখানে কিভাবে? আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন মিস? আমার মনে হলো অনেকদিন ট্রেনে ওঠা হয় না, তাই চলে এলাম। পাশে লক্ষ্য করতেই দেখলাম আপনার মতো একজন, কিন্তু কিন্তু চিনতে পারলাম না। চুল দিয়ে মুখ ঢাকা ছিল। মিথ্যা বলছেন আপনি। আপনার নিজের গাড়ি থাকতে ট্রেনে কেন উঠতে যাবেন? আর ট্রেনে উঠবেন তো যাওয়ার আরো অনেক জায়গা আছে, আর বসবেন ভালো কথা, তাও আমার পাশের সিটে। হোয়াট এ কোইন্সিডেন্স মিস। বলে দাঁত কেলিয়ে হাসি দিল। ছায়া ফুঁসতে লাগলো। কথা বললেই কথা বাড়বে, তাই আর কিছুই বলল না। মিস, আপনি কি মানুষকে নিজের বডি শেপ দেখাচ্ছেন?